এটা ছবি তুলছো? হ্যাঁ, এটা এটা কোনটার? আন্তর্জাতিক। উরি আল্লাহ, এ তো আজকে সামনে আসো। স্বপ্নবিলাস, ওয়ালাইকুম আসসালাম। সামনে আসো শহীদুল। কোথায়, কোন জায়গায়? তোর বাসায় গেলেন? আমি কয়বার ফোন দিলাম, ভাবছিলাম আসতে বলবো, এদিকে একটু আসলেন না। বাসায় আসতে বলতাম। ওই যে একটু লাইভে কাজ ছিল। কয় মিনিট লাগবে আসতে আপনার? 5-7 মিনিটে যদি আসা যায় তাহলে একটু চলে আসেন, একটু দ্রুত। অলরেডি লাইভ শুরু করছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি একটু ব্যক্তিগতভাবে অসুস্থ গতকাল থেকে। আমি যে একটু আপনাদের সাথে কথা বলবো, মানে আমার সেই কি বলবো, সেই অবস্থাটুকুও নাই। ধরেন খুব জোর করে কথা বলতে হচ্ছে। এদিকে আপনাদের আজকে দেখলাম পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে। একটু যারা যোগদান করবেন তারা একটু কষ্ট করে একটু কমেন্টস যদি করেন, একটু যদি কমেন্টস করেন। আপনাদের ক্লাস নেব না, আপনাদের 11তম থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষা, মূলত সেই পরীক্ষায় এই কয়দিনে যা যা পড়বেন সেইটা নিয়ে একটু আলোচনা করা হবে। এই কয়দিন আপনাদের কি পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে। আমাদের গ্রুপে এটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছিল, সবাই সাজেশন চাচ্ছিল যে আসলে এই কয়দিনে কি পড়া যায়। কারণ অলরেডি আজকে কয় তারিখ বলেন তো? আজকে কয় তারিখ সৈয়দ? আজকে কয় তারিখ? আজকে অলরেডি 22 তারিখ। 26 তারিখে পরীক্ষা। 26 তারিখ দ্যাট মিনস হচ্ছে শুক্রবার। তার মানে কালকে বুধবার 23, না শনিবার পরীক্ষা। তো রূপকথা রূপা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, এই যে এই কয়দিন যে পরীক্ষা, এই পরীক্ষায় আপনারা কি পড়বেন বা কী বা পরীক্ষা দেবেন, আসলে এই কয়দিনে কি পড়া সম্ভব? এই 2 দিনে বা 3 দিনে বলেন? আমার মনে হয় না। কেউ যে প্রিপারেশন শুরু করেছেন এখনও, সেটাও কিন্তু না। দেখেন, আমি শুরুতেই বলেছিলাম যে এই আবেদন, এখন যে চাকরির সার্কুলারগুলো হচ্ছে, এগুলো খুব দ্রুত পরীক্ষা নেবে, এগুলো খুব দ্রুত পরীক্ষা নেবে। মানে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি একটু কমেন্টস করতেন। আমি এর থেকে জোরে বলতে পারবো না, আমার সেই শক্তিটুকু নেই। মানে আমি গতকাল থেকে খুবই অসুস্থ, মানে এর থেকে জোরে কথা বলার মতো এনার্জি আমার নেই। কথা শুনতে যদি পারেন একটু কমেন্টস করেন, একটু কমেন্টসটা শুনি, আর সেই সাথে যদি একটু শেয়ার করে দেন। দেখেন, আপনাদের এই মুহূর্তে মানে যতগুলো চাকরির আবেদন আপনারা করতেছেন বা সামনে আরও যে সার্কুলারগুলো আসবে, আপনি মনে রাখবেন আপনাকে বেশি সময় দেওয়া হবে না। মানে একদিক দিয়ে আবেদন করবেন, আরেক দিক দিয়ে পরীক্ষা শুরু হবে। এখন আপনি যদি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দেন তাহলে আপনার আবেদন করাটাই তো বৃথা। তাহলে আপনাকে মনে রাখতে হবে, প্রস্তুতি নেওয়ার জন্য আপনি সময় পাবেন না, আপনাকে এখন দ্রুত প্রস্তুতি নিতে হবে। মানে আমরা যে 11তম থেকে 20তম গ্রেডের ঈদের আগ থেকে ভর্তি নিচ্ছিলাম, আসলে আমরা নিজেরাই তাদের ক্লাসটাই শুরু করতে পারলাম না, এখনও ঠিকঠাক মতো করতে পারলাম না। একদিন আমার অমুক স্যার অসুস্থ, অমুক দিন অমুক স্যার অসুস্থ, একদিন আমি নিজেই অসুস্থ হয়ে যাই, আজকে আমি নিজে অসুস্থ। তো আজকে আমাদের তাদের সাথে গণিত ক্লাস আছে রাত 9টায়, এবং সেটা পেজেই হবে। এই পেজেই তাদের ক্লাসগুলো হবে। অর্থাৎ এখন এই মুহূর্তে মাত্র 2 দিনের জন্য আপনাকে কিন্তু কিছুই পড়িয়ে দেওয়া সম্ভব না, কিন্তু 2 দিনে আমরা একটা টপিকস নির্ধারণ করে দিতে পারি যে আপনি এই টপিকসগুলো পড়তে পারেন বাসায় নিজে নিজে।
তাহলে কি কি টপিকসগুলো পড়বেন এইটা নিয়ে একটু, হ্যাঁ অল ক্লিয়ার রোনা, ওকে। একটু যদি সব গ্রুপে একটু শেয়ার করে দিতেন, যারা যারা পরীক্ষা দেবে তারাও যদি একটু যোগদান করতো, কথাগুলো শুনতো, তাহলে অবশ্যই তাদের ভালো লাগতো। তো দেখেন, সাজেশনটা মূলত আমাদেরই করা, কিন্তু আমি এই মুহূর্তে কথা বলতে পারতেছি না, এতক্ষণ কথা বলার মতো এনার্জিও নেই, আর আমি দাঁড়ায়ও থাকতে পারবো না, আমার মাথা বনবন করে ঘুরতেছে। তো আজকে কেরিয়ার ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আমাদের শহীদুল আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আজকে তাহলে আমি শহীদুল তোমার কাছে মাইক্রোফোনটা দিয়ে যাচ্ছি, তুমি একটু, আমি তোমার পাশেই আছি, ভয় পেও না, তুমি একটু শুরু করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল্লাহ। আপনারা জানেন যে ক্যারিয়ার ক্যাম্পাসের আমাদের স্যার একটু আগে বলে গেল, উনি শারীরিকভাবে আসলে আমি এসে দেখছি অনেক অসুস্থ। তো যাই হোক, আমরা আগামী শনিবারে অর্থাৎ 26 তারিখে যে পরীক্ষাটা আছে, পল্লী ও দারিদ্র্য বিমোচন, এই পরীক্ষাতে অল্প সময়ের ভিতরে কিভাবে ভালো একটা মার্কস অর্জন করা যায় তার জন্য আমরা স্যার এবং আরও কয়েকজন মিলে আমরা কি করছি, একটা শর্ট সাজেশন তৈরি করছি। আপনারা যদি এইগুলো দেখেন এই কয়েকদিনের ভিতরে, আশা করা যায় ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াচ্ছি না, আমরা বাংলা বিষয়ে যে টপিকগুলো নির্বাচন করেছি সেগুলো আমি এই মুহূর্তে এখানে লেখা আছে, শুধু বলবো আপনারা একটু দেখে যান, আর যাদের কাছে খাতা এবং কলম নিয়ে এগুলো একটু উঠিয়ে রাখবেন, আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন, বাংলা বানান শুদ্ধিকরণ, আপনারা একটু কমেন্টস করবেন দেখা যায় কিনা লেখাগুলা, বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, আর লাইভটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি, যাতে অন্যদের মাঝে পৌঁছে যায়। দেখুন, প্রথমে আপনারা যেটা করবেন, বানান শুদ্ধিকরণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। শুধুমাত্র যে এটা 10ম থেকে 20তম গ্রেডের চাকরিতে আসে এরকমটা কিন্তু না, এটা বিসিএসও আসে, এজন্য এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা বেশি বেশি এই টপিকের উপরে জোর দিবেন। পরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এটা তো বলাই বাহুল্য, কারণ সমার্থক শব্দ, বিপরীত শব্দের বিকল্প কিছু নেই, আসবেই আপনার পরীক্ষা, এখান থেকে আপনার মার্কস থাকবেই। এক কথায় প্রকাশ, সন্ধি, অনুবাদ, কারক সমাস। কারক সমাস এটাও খুবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। আমরা যেটা করছি এখানে মোটামুটি কিন্তু আপনাদের এগুলো যদি খুব ভালোভাবে পড়ে যান তাহলে আশা করা যায় বাংলায় আর সমস্যা থাকবে না। তারপরে আছে ভাব সম্প্রসারণ, কারণ এটা আপনারা জানেন 26 তারিখে যে পরীক্ষাটা, এটা কিন্তু 2 ঘন্টা ব্যাপী হবে এবং লিখিত পরীক্ষা হবে, সেই হিসাবে আপনাদেরকে ভাব সম্প্রসারণ দেখতে হবে। তারপরে পত্র, দরখাস্ত, সংক্ষিপ্ত রচনা, এই রচনা সমসাময়িক কিছু বিষয় হয়তো থাকবে, এই সমসাময়িক বিষয়ের উপরে আপনাদেরকে রচনা লিখতে হতে পারে এবং দরখাস্ত লিখতে হতে পারে। যাই হোক, আপনারা সমসাময়িক বিষয়ে জুলাই বিপ্লব যেটা আপনারা তো সবাই জানেন, বিশেষ করে এটার উপরে বেশি একটু ফোকাস দিবেন, খুঁটিনাটি যা আছে সব জেনে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে যে ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের যে অর্থনৈতিক দিক, হ্যাঁ, এটা কিন্তু মানে জানেন যে আসলে এই বর্তমান সময়ের অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ কতটা আগায় গেছে, হ্যাঁ, এই বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এরপরে আমরা যেটা করব, সাহিত্য অংশ দেখব। এই যে বাংলা সাহিত্য অংশে আমরা কিছু টপিক এখানে সিলেক্ট করেছি, যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, উপন্যাস, কবিতার নাম, এগুলো অবশ্যই পড়বেন। মুক্তিযোদ্ধা ভিত্তিক যে উপন্যাস, তারপরে কবিতা, গল্প, এগুলো আছে, এর ভিতরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনীটা একটু ভালো করে দেখে যাবেন। হ্যাঁ, তারও কিন্তু কয়েকটা লেখা গ্রন্থ আছে, এগুলো একটু বেশি বেশি ফোকাস দিবেন। তারপরে আসে বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম, এগুলো একটু দেখবেন, এগুলো সবার হয়তো পড়া আছে, তারপরে একটু বেশি বেশি রিভিশন দিবেন, তাহলে আশা করা যায় বাংলায় আর কোনো সমস্যা থাকবে না। পরে আমরা যে তোমার সাথে হ্যাঁ
শোনো, এটা শুধু ভাইবো না যে আমরা বাংলা নিয়েই বলবো, এখানে বাংলা, গণিত, বাংলাদেশ, আন্তর্জাতিক সব বিষয় নিয়েই থাকবে, ইংরেজি সহ। একটু অপেক্ষা করো, আমাদের প্রত্যেকটা বিষয় নিয়েই এখানে সাজানো আছে। শুধু আমি কথা বলতে পারতেছি না, এই জন্যেই মানে আমাদের তোমরা যাকে নতুন স্যার বলতেছো, উনি নতুন না, উনি পুরাতনই, কিন্তু তোমাদের সাথে হয়তো বা নতুন। উনি আসবে মাঝে মাঝে, উনিও ক্লাসে আসবে। একটু বলি, রোনা আফরোজ বলছো কি ধরনের ভাব সম্প্রসারণ দরখাস্ত পড়বো। আচ্ছা একটু বলি, যেহেতু পরীক্ষা দিচ্ছ চাকরির, তাহলে অবশ্যই এখানে যে দরখাস্তগুলো আসতে পারে, ধরো শূন্য পদের নিয়োগের জন্য আবেদন, এরপর হচ্ছে ধরো প্রতিবেদন টাইপ, যেমন পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। ধরো যে বর্তমানে তোমরা একটু জানো যে আমাদের খাদ্য অধিদপ্তররা ব্যাপক দুর্নীতি, ওই যে কি দাম যাতে না বাড়ে এই বিষয়ক ভেজাল বিরোধী অভিযান চালায়। তো তুমি যেটা করবা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা নিয়ে ধরো হয়তো বা তোমার পত্রিকায় একটা প্রতিবেদন লিখতে দিতে পারে, অথবা ধরো হচ্ছে বিভিন্ন জয়ন্তী, যেমন এটা তো এটা কি মাস, এপ্রিল মাস না, এপ্রিলে কোনো কবির ওই রকম জন্মমৃত্যু আসবে না। যদি মে মাস হতো তাহলে ধরো নজরুল জয়ন্তী হয়তো বা তোমার লিখতে হইতে পারতো প্রতিবেদন পত্রিকায় প্রকাশের জন্য। তো তোমাকে দুই ধরনের দরখাস্ত পড়তে হবে, একটা হচ্ছে প্রতিবেদন টাইপ, আর একটা হচ্ছে যে নিয়োগের জন্য যে আবেদনপত্র, এই ধরনের একটা লিখতে হবে। আর এসব নিয়ে ভাবা কেন? আচ্ছা, জুলাই বিপ্লব মুখস্থ, গণিত নিয়ে কিছু বলেন। হ্যাঁ, গণিত অবশ্যই বলবে, তবে তার আগে আরেকটু বলে দিচ্ছি আমি, শহীদুলের সাথে একটু অ্যাড করি। এই যে তোমার বাংলা সাহিত্য যেগুলা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, উপন্যাস, আসলে 11তম থেকে 20তম গ্রেডের কোশ্চেনগুলো হচ্ছে যেহেতু লিখিত পরীক্ষা, ধরো সমাসের ক্ষেত্রে 5টা সমাস নির্ণয় করতে দিতে পারে, 5টা কারক নির্ণয় করতে দিতে পারে, 5টা সন্ধি বিচ্ছেদ দিতে পারে। ঠিক একই রকম বলতে পারে যে মুক্তিযুদ্ধভিত্তিক 5টি গল্পের নাম লিখুন, অথবা 5টি উপন্যাসের নাম লিখুন। আবার নাও আসতে পারে, সাহিত্য থেকে নাও আসতে পারে। এটা আমরা অবজারভারি হিসেবে মানে রেখে দিয়েছি, যাতে এটা যদি কখনো দরকার হয় তাহলে যেন। যেটা ফোকাস করবেন এটা হলো আপনার ওই যে ব্যাকরণ অংশটা, ব্যাকরণে মনোযোগটা বেশি দেওয়া লাগবে, ফোকাস করবেন, তাহলে ইনশাআল্লাহ আচ্ছা আশা করা যায়। আপনাদের সাথে শহীদুল ইংরেজি নিয়ে আলোচনা করবে। ইংরেজি নিয়ে আলোচনা করার পরে গণিত নিয়ে আমাদের আরেকজন আছে, তিনি একটু গণিত নিয়ে আলোচনা করবে। আচ্ছা, এখন শহীদুল তাহলে পরের তো এবার আমরা ইংলিশ নিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিক এখানে সিলেক্ট করেছি, আপনারা একটু দেখবেন এবং এইগুলো বেশি বেশি ফোকাস দিবেন। আগামী 26 তারিখ পরীক্ষা আছে, 2 তারিখেও পরীক্ষা আছে। এখন কিন্তু এই পরীক্ষা চলমান এবং কন্টিনিউ চলবে, সেই হিসেবে আপনারা পড়ার টেবিলে থাকুন এবং সামনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য আমরা খুবই মনোযোগ দিয়ে আর কি আমরা এই টপিকগুলো সিলেক্ট করেছি। আপনারা দেখুন, আমরা ইংলিশ নিয়ে একটু আলোচনা করি। এখন ইংলিশের যে বিষয়টা, প্রথমে আমরা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এটা তো পড়বেনই, শুধু এখান থেকে তো আপনাদেরকে দেবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, এটা লক্ষ্য রাখবেন। আর প্রিপোজিশন তো অবশ্যই থাকবে, তারপরে ট্রান্সফরমেশন থাকবে, দেখেন কারেকশন আছে, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, ঠিক আছে। এটা আপনার কি হতে পারে, এটা দেওয়া কারেকশন, ওয়ার্ড বিভিন্ন বানান দিতে পারে, এই বানান আপনার হয়তো কারেকশন করতে হবে, আবার সেন্টেন্সও দিতে পারে, সেন্টেন্সগুলো কারেক্ট করতে হবে, এটাই আর কি। ন্যারেশন থাকবে, এরপরে ভয়েস চেঞ্জ, তারপরে দেখেন রাইট দ্য ফর্ম অফ ভার্ব, রাইট ফ্রম ভার্ব আমরা যেটা বলি, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, এরপরে আছে হলো অ্যানালজি, সর্বশেষ যেটা অ্যানালজি। এইগুলোকে একটু বেশি বেশি ফোকাস দেবেন, এই 9টা টপিক আছে আর কি। এর উপরে যদি একটু বেশি করে মনোযোগ দেন তাও মনে হয় ইংলিশ নিয়ে আর সমস্যা থাকার কথা না। এরপরে গণিত নিয়ে আলোচনা থাকবে, আমাদের গণিতের জনপ্রিয় স্যার, ওরাকলের পরিচালক আপনাদের সামনে এখন কিছু কথা বলবে এবং গণিতের বিশেষ বিশেষ টপিকগুলো কিন্তু উনি বলবেন। আমি ওনাকে আপনারা হয়তো এর আগে দেখছেন কিনা এই পেজে জানি না, তবে উনি হলো ওরাকলের গাজীপুর শাখার পরিচালক। যাই হোক, আমি ভাইয়ের কাছে দিচ্ছি। এটা একটু কম বোঝা যাইতেছে, এগুলো দেখেন। এটা হলো উৎপাদক, ঠিক আছে।
লাগবে না। অনুপাত সনুপাত। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে লাইভটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। এখন আমি কথা বলবো লিখিত গণিত পরীক্ষা নিয়ে। কারণ আমরা দেখে থাকি যে অনেকেই লিখিত গণিত পরীক্ষায় যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, যে এখানে একটা ইম্পর্টেন্ট, যদি আপনি 20 নম্বরের গণিত পরীক্ষা হয়, এখানে 10 নম্বর হচ্ছে আপনার পাটিগণিত, 5 নম্বর হচ্ছে বীজগণিত এবং 5 হচ্ছে জ্যামিতি। তাহলে এখন আপনি পাটিগণিতের যে বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট, আপনি যে কোনো লিখিত পরীক্ষা দিবেন, একটা পরীক্ষা কমন, একটা কোশ্চেন কমন, সেটা হচ্ছে শতকরা। আপনি শতকরা থেকে যে কোনো পরীক্ষা, যদি 100 পরীক্ষা লিখিত, এর মধ্যে 95টা পরীক্ষা আপনি পাবেন হচ্ছে শতকরা। আপনি শতকরা খুব বেশি অঙ্ক করা দরকার নেই শতকরা, কারণ আমরা যদি যারা পার্সেন্টেজটা বের করতে পারি, যদি আমরা এটা শিখতে পারি, তাহলে আমরা সহজেই এখানে দেখা যাবে। তাহলে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে শতকরা। শতকরা আমাদের কমন টপিক, যেগুলো লিখিত পরীক্ষার কমন টপিকগুলো হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা। আপনি এই 3টা অধ্যায় থেকে যে কোনো পরীক্ষায় 5 নম্বরে একটা কোশ্চেন পাবেন। আপনি এই 3টা যদি শতকরা থাকে, হয়তো লাভ ক্ষতি, সুদ কষা, 3টা থেকে আপনি একটা কোশ্চেন পাবেন। আরেকটা কোশ্চেন পাবেন হচ্ছে আপনার অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত। আর একটা আপনি এখন বিভিন্ন পরীক্ষায় দেখবেন গড় একটা অধ্যায় আছে, গড়। কারণ আমরা অনেকেই গড়টা অনেকেই ভালোভাবে করি না, কারণটা হচ্ছে গড় আমরা মনে করি অনেকে, কিন্তু লিখিত পরীক্ষায় দেখবেন গড় থেকে একটা অঙ্ক থাকবেই। গড়ের পরে আপনার আছে লসাগু গসাগু, লসাগু গসাগু। যদি আপনি পাটিগণিতের 10 নম্বর কারেক্ট করতে চান, তাহলে আপনি শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত সমানুপাত, গড়, লসাগু গসাগু। আসলে এই অধ্যায়গুলো যদি আপনি একটু দেখেন, আপনি খুব বেশি করতে হবে। আপনি শতকরা থেকে সর্বোচ্চ 10টা অঙ্ক করবেন, লাভ ক্ষতি থেকে আপনি 4 থেকে 5টা অঙ্ক করবেন, সুদ কষা আপনি সর্বোচ্চ 12টা বা 10টা অঙ্ক করবেন। আর অনুপাত থেকে আপনি যদি বেসিকটা বুঝতে পারেন, তাহলে আপনি এখান থেকে 1টা বা 2টা নিয়ম শিখলেই আপনি এখানে অনুপাত থেকে অঙ্ক আসলে পারবেন। গড় এবং লসাগু গসাগু, কারণ লসাগু গসাগু আপনি কমন বিষয় সেটা পারবেন, কিন্তু গড় থেকে যে অঙ্কগুলো আছে এটা একটু কঠিন অঙ্ক, এই জন্য গড়টা আপনাকে একটু খুব ভালো করে দেখতে হবে। যদি আপনি এই অধ্যায়গুলো পড়তে পারেন, তাহলে আপনি পাটিগণিতের 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব। একটা কথা মনে রাখবেন, যতগুলা লিখিত পরীক্ষা আছে, যদি গণিতে আপনি ফুল নাম্বার না উঠাইতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন আপনি 50% ফেল করবেন। কারণ অন্য কোনো বিষয় দিয়ে আপনি 100% নাম্বার উঠানো সম্ভব না। আপনি যে পরীক্ষা লিখিত পরীক্ষা দিবেন, যদি আপনার 100 নাম্বার বা 90 নম্বরের পরীক্ষা হয়, অথবা 80 নম্বরের পরীক্ষা হয়, এখন লিখিত পরীক্ষার নিয়ম হচ্ছে আপনি 50% নাম্বার পাইলে পাস। এর জন্য আপনাকে পাস করতে হলে গণিত আপনাকে 20-এর মধ্যে 20 পাইতে হবে। এর মধ্যে যদি আপনি শর্টকাটে আরো বীজগণিত আছে, বীজগণিত 5 নাম্বার পেতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, যে একটা আমরা সবাই পারি, আপনি মান নির্ণয়। কারণ মান নির্ণয় থেকে আপনার একটা অঙ্ক থাকবে। কারণ বীজগণিত নিয়ে আমাদের খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই, কারণ আপনি একটা অঙ্ক থাকবে হচ্ছে মান নির্ণয়। আমরা সবাই মান নির্ণয়টা বের করতে পারি। এরপরে আপনি যেটা লাগবে সেটা হচ্ছে উৎপাদক। কারণ আপনি যদি এই 2টা অধ্যায় খুব ভালো করে পড়েন, উৎপাদক যদি আপনি এই 2টা অধ্যায় খুব ভালো করে পড়েন, আপনি 90% পেরে যাবেন। তাহলে এরপরে আরো অনেক ক্ষেত্রে আসে যে আপনি লসাগু গসাগু, কারণ এর বাইরে বীজগণিতে আর কিছু পড়ার খুব বেশি প্রয়োজন হবে না। কারণ সমাধান থেকে অনেক বড় অঙ্ক আসে, লিখিত পরীক্ষায় আসে না, হয়তো এমসিকিউ পরীক্ষায় আসে। কারণ আপনি যদি এই অধ্যায়গুলো যদি একটু ভালো করে পড়তে পারেন, তাহলে আপনি পাটিগণিত 10 পাবেন, বীজগণিত 5 পাবেন। আবার এখন থাকে হচ্ছে জ্যামিতি। কারণ জ্যামিতি আপনি যদি আপনি কোন রেখা, আপনি রেখা আর হচ্ছে কোন ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ,
চতুর্ভুজ, আপনি এখানে রেখা কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, কারণ আমরা জানি যে ত্রিভুজের 6 প্রকার ত্রিভুজ আছে, আপনি ত্রিভুজগুলো একটু পড়ে যাবেন। আর চতুর্ভুজ আপনি 5 প্রকার চতুর্ভুজ আছে, যেমন রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম। যদি আপনি এই অধ্যায় মানে টপিকগুলো পড়ে যেতে পারেন, তাহলে আপনি জ্যামিতি থেকে যদি একটা অঙ্ক আসবে, অথবা আপনি জ্যামিতি থেকে অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেন দিয়ে দেয় যে আপনি সূক্ষ্ম কোণ কাকে বলে, স্থূল কোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, এভাবে 5টা শর্ট কোশ্চেন দিবে, আপনাকে অ্যান্সার করতে হবে। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, কোণের সূত্র, ত্রিভুজের সূত্র এবং চতুর্ভুজের সূত্র, আপনার সূত্র এবং সংজ্ঞাগুলা খুব ভালো করে একটু শিখে যেতে হবে। অনেক ক্ষেত্রে আপনার জ্যামিতির সূত্র উঠায় দিতে দেয় যে আপনি বর্গ নির্ণয়ের বর্গক্ষেত্রের সূত্র কোনটি। তাহলে আশা করি যদি আপনারা এই অধ্যায়গুলো একটু বাছাই করে কিছু অঙ্ক করতে পারেন, আপনি 20-এর মধ্যে 20 পাবেন। এখন আশা করি এই 20 পাইলে আপনি যে কোনো লিখিত পরীক্ষায় আপনি পাশ করবেন। অনেক ধন্যবাদ স্যারকে। স্যার কিন্তু আসলে এই অঙ্কের অনেক সুন্দর একটা সাজেশন দিয়েছে আপনাদেরকে। আপনারা এই টপিকগুলো নিয়ে একটু হালকা দেখেন, যেহেতু পরীক্ষার অল্প কয়েকদিন আছে, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ম্যাথে আর সমস্যা থাকবে না। তো এখন কথা বলবে আপনাদের প্রাণপ্রিয় স্যার। উনি অসুস্থ, তারপরও আসলে কথা না বললেই নয়, এই জন্য বাংলাদেশ বিষয় বলে এবং সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবে আপনাদের সবার প্রিয় স্যার শাহ আলম শিশির স্যারকে আমি হালকা একটু কথা, এবং অসুস্থ তো উনি কিন্তু ওইভাবে কথা বলতে পারছে না, তারপরেও রিকোয়েস্ট করলাম আপনাদের অনুরোধে আর কি। তো এখন স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি আর কি। আমি তো ম্যাথ পারি না, ইংরেজি ভালোও পারি না, কি করব, পরীক্ষা দেবো কি দেব না। আচ্ছা সুইটি, একটু তোমারে বলি, ম্যাথ 7-5 যোগ করলে 14 হয়, এটা না পারার কিছু নাই। হ্যাঁ সুইটি, তোমার যদি জিজ্ঞেস করি যে 7 আর 5 যোগ করলে কত হয়, তুমি যদি এইটাকে 14 বলো তাহলে ম্যাথটা পারবা, আর যদি 12 বলো তাহলে বুঝ মনে করি তুমি ম্যাথ পারো না। অ্যান্ড তুমি কোনটা বলবা একটু বলো, 12 বলবা না 14 বলবা? ম্যাথ মানেই হচ্ছে অঙ্কের শেষে যোগ বিয়োগ গুণ ভাগ, মাত্র 4টা জিনিস। এই 4টা জিনিস পারা না পারার মধ্যে তেমন কিছু দেখি না। অর্থাৎ গণিতের 4টা জিনিসই তো হয়, একটা যোগ হয়, একটা বিয়োগ হয়, একটা হচ্ছে গুণ হয়, আর একটা হচ্ছে ভাগ হয়। এই 4টার বেশি তো তোমার কিছু করতে হবে না। মানে একটা গণিতের মধ্যে 4টাই সর্বোচ্চ নিয়ম প্রযোজ্য বা নিয়ম প্রয়োগ করা যায়, কিন্তু ইংরেজি, বাংলা, গ্রামারে দেখো অভাব নাই নিয়মের। তার মানে এই 4টাই যদি ঠিকমতো করতে পারা যায় তাহলে যে কোনো গণিত হয়। যাই হোক, এর মধ্যে আমি তোমাদের লসাগু গসাগু একদিন করিয়েছি, আমাদের স্যাররা করিয়েছে, প্রয়োজনে আরও এই 2 দিনও ইচ্ছা করলে দেখাতে পারি। তোমরা চাইলে, আমরা যেহেতু হাতে সময় আছে 2 দিন, মানে হচ্ছে কালকে কিবার, বুধবার, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার, চাইলে আমরা কালকে সন্ধ্যা থেকে শুরু করে একবার রাত 10টা পর্যন্ত টানা ক্লাস নিতে পারি। তোমরা করতে পারবা কিনা সেটা বলো। তোমরা বলো কোন কোন টপিক্স পারো না। আমরা গণিত, বাংলা, সাধারণ জ্ঞান সব একসাথেই আছি এখন। হ্যাঁ, চাইলে এই কয়দিন, মানে এই 2 দিন তোমাদেরকে অনেক দূর ক্লাস নিয়ে হয়তো আগাই দেওয়া যাবে। সন্ধ্যা 7টা থেকে একবার 10টা পর্যন্ত পড়ানো যাবে, 3 ঘন্টা করে। আচ্ছা, একটু বলি, বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান, যেটাকে অসাধারণ জ্ঞান বলা হয়, আসলে চাকরি পাইতে চাইলে, দেখো তোমরা হয়তো ভাবো যে 100 নম্বরের পরীক্ষা দেবে, উত্তর হচ্ছে না, লিখিত পরীক্ষা দিতে যাচ্ছ 80 নম্বরের পরীক্ষা। এর মধ্যে বাংলায় হচ্ছে 20, বাংলায় 20, এর মধ্যে ইংরেজিতে হচ্ছে 20, ইংরেজিতে 20, এরপর হচ্ছে গণিতে 20। তোমাদেরকে তাহের ভাই যে কথাটি বলে গেল যে গণিতে যদি ভালো না করা যায় তাহলে চাকরি হবে না, কথা কিন্তু 100% সত্য। দেখো এখানে কথা কিন্তু সত্য যে এই গণিতে যদি 20-এর মধ্যে তুমি 15 না তুলতে পারো তাহলে তোমার চাকরি পাওয়া কঠিন হবে। এর কারণ বাংলা তোমার ভুল হয়ে যেতে পারে। দেখো সমার্থক শব্দ আসছে মনে করো 5টা, তুমি সেখানে 3টা হয়তো পারছো। মনে করো শুদ্ধিকরণ আসছে হচ্ছে 5টা, তুমি হয়তো শুদ্ধিকরণ থেকে পাইছো হচ্ছে 3টা, তাহলে কিন্তু তোমার নাম্বার কমে গেল। এইভাবে নাম্বার কমে যাবে, কিন্তু গণিত হলে নাম্বার হবে। আর আসো সাধারণ জ্ঞান, এই যে সাধারণ জ্ঞান যেটাকে অসাধারণ জ্ঞান বলা হয়, এই সাধারণ জ্ঞানের নাম্বার কত? সাধারণ জ্ঞানের নাম্বার হচ্ছে 20। এইখানে 4টা অধ্যায় মিলা
এখানে কি কি, এখানে হচ্ছে তোমার একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আর একটা হচ্ছে ধরো আন্তর্জাতিক, একটা হচ্ছে আন্তর্জাতিক, আর একটা ধরো হচ্ছে বিজ্ঞান প্লাস আরেকটা কি জানো, আইসিটি মানে হচ্ছে কম্পিউটার, তথ্য ও প্রযুক্তি, হ্যাঁ, আইসিটি ইনফরমেশন টেকনোলজি, যাই হোক মানে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এগুলা মিলে হচ্ছে সাধারণ জ্ঞান। এখন এই সাধারণ জ্ঞান আমরা কি কি পড়বো? দেখো বাংলাদেশ বিষয়গুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে আছে বাংলাদেশের সীমানা। আচ্ছা তোমার যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সীমানা বাড়ছে না কমছে, আচ্ছা এই প্রশ্নটা জিজ্ঞেস করবে না, এখন কি জিজ্ঞেস করবে? এখন তোমাকে জিজ্ঞেস করলে কি করবে? যেহেতু লিখিত পরীক্ষা নিশ্চিত তোমাকে লিখতে দেবে না যে বাংলাদেশের সীমানা কত লিখুন, এরকম প্রশ্ন করবে না। এখন একটু বর্ণনা টাইপ মানে বর্ণনামূলকভাবে সেখানে লিখতে দিতে পারে যে বাংলাদেশের প্রধান রপ্তানিকারক জিনিসগুলো কি, সেগুলোর নাম লেখো, অথবা রপ্তানিতে কোনটার কত পার্সেন্ট আছে সেটা লেখো। এরপর বাংলাদেশের বিভিন্ন জেলাসমূহ, এখানে দু একটা জেলার নাম, তবে বিশেষ করে চট্টগ্রাম জেলাটা কিন্তু খুব ভালোভাবে জেনে নিও, কারণ কয়েকটা ঘটনা চট্টগ্রাম জেলায় আছে অলরেডি। একটা ঘটনা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্তন যেহেতু আছে এখানে, সেটা বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে তোমাকে লিখতে দিতে পারে। আবার আমাদের মাননীয় উপদেষ্টা ওনার বাড়ি যেহেতু চট্টগ্রাম, সুতরাং চট্টগ্রাম জেলা নিয়ে কোনো একটা আসতেই পারে। তবে তোমাকে এইটুকু বলতে পারি যে সংবিধান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে সাধারণ জ্ঞানে এবার প্রশ্ন খুব একটা হবে না। এবার অর্থনীতি নিয়ে তোমাকে বেশি প্রশ্ন হবে, ক্ষুদ্র ঋণ নিয়ে বেশি প্রশ্ন হবে, যেহেতু পল্লী ও দারিদ্র বিমোচন, তার মানে তোমাকে মাঠ পর্যায়ে, যেহেতু এই চাকরিটা হলে তোমার কাজ হচ্ছে মাঠ পর্যায়ে গিয়ে কি করতে হবে, তোমাকে ঋণ দিতে হবে, সেই ঋণের টাকা আবার আদায় করতে হবে। মানে হচ্ছে কেউ একজন মনে করো কিস্তি দিল না, তারা ধরতে হবে, মানে ধরতে হবে না, তার কাছ থেকে বোঝায় শুনে কিস্তিটা আদায় করতে হবে এবং আবার লোনটা দিতে হবে, অর্থাৎ সরকারি। এই যেহেতু ক্ষুদ্র ঋণ, এই ক্ষুদ্র ঋণ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 নিয়েও হয়তো লিখতে হতে পারে। 3-0 উনি যে 3-0 উদ্ভাবক, 3-0 এটা নিয়ে লিখতে হতে পারে। এরপর ধরো হচ্ছে বাংলাদেশের সমুদ্র বন্দর, হ্যাঁ আমাদের সমুদ্র বন্দরগুলো নিয়ে হয়তো তোমার একটু পড়াশোনা করা উচিত, সমুদ্র বন্দরগুলো পড়তে হবে। আর তৃতীয়ত পড়তে হবে হচ্ছে, যেহেতু এই মন্ত্রণালয়টা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, তারপর হচ্ছে দরিদ্র পল্লী বিমোচন, এটা একজনের হাতেই, যেহেতু আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এখানে কিন্তু খেলাধুলা নিয়েও তোমার একটা প্রশ্ন আসতে পারে বা দুইটা প্রশ্ন, একটাই আসবে, দুইটা আসার সুযোগ নাই, যেহেতু এখানে পার্ট হচ্ছে চারটা মানে হচ্ছে তুমি ধরো 5 করে নাম্বার, একটা করে প্রশ্ন ধরো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে একটা আসলো, আন্তর্জাতিক একটা, 5-5-10, এরপর হচ্ছে ধরো বিজ্ঞান থেকে একটা, তাহলে আরো 5 এলো 15, আর আইসিটি থেকে একটা। অথবা এরকমটাও হতে পারে যে ধরো বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে শর্ট কোশ্চেন দিল, 1 নম্বরে কোশ্চেন দিল, 1 নম্বরে ধরো হচ্ছে 1 নম্বরে 5টা কোশ্চেন দিল, 1 করে নাম্বার, তাহলে সেখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় যে কোনো অংশ থেকে 5টা প্রশ্ন দিতে পারে। এই ক্ষেত্রে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে পাহাড় পর্বত, নদী বন্দর, এরপর হচ্ছে ভৌগোলিক স্থান, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাংলাদেশের উপজাতি তাদের বসবাস, আর ধরো হচ্ছে আমাদের এই যে অর্থনীতি, মাথাপিছু আয়, বাজেট, এইগুলো নিয়ে একটু তোমাকে পড়তে হবে। এইগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করো তাহলে কাজে লাগবে। এরপর হচ্ছে আমাদের আন্তর্জাতিক, একটু যদি বলি আমাদের আন্তর্জাতিক অংশটা খুব পড়তে হবে আমাদের। তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের তানভীর স্যার সম্ভবত চলে আসছে, আরো ভালো হয় তানভীর স্যার আসলে, যেহেতু সাধারণ জ্ঞানের স্যারই তিনি। তারা আছে, আচ্ছা কোথায়? বাসায়। তুমি কই? তাড়াতাড়ি বাসায় আসো, লাইভে আছি, আসো। তাই আপনাদের সাধারণ জ্ঞানের তানভীর স্যার চলে আসছে। সুতরাং সাধারণ জ্ঞানের সাজেশন তানভীর স্যার আরো ভালোভাবে তোমাদের একটু বলে দিতে পারবে, তাহলে তোমাদের কপাল ভালো। তানভীর স্যার ময়মনসিংহ ছিল, ময়মনসিংহ থেকে আসতেছিল, গাড়িতে ছিল, কিন্তু সে যে এত দ্রুত এসে পৌঁছাবে এটা ভাবতে পারি নাই। যেহেতু তিনি চলে আসছেন, এর মাঝে আমি তোমাকে একটু যোগ করি আন্তর্জাতিকটা নিয়ে। এইবার প্রবল সম্ভাবনা আছে, যাবা তারা আছে, আচ্ছা কোনো সমস্যা নাই, হ্যাঁ আচ্ছা তারপরে একটু দাও। একটু মাঝখানে কথা বললাম কারণ আমার যে দুইজন ছিলেন ওনারা একটু বিদায় নিচ্ছেন, আর তানভীর স্যার ইন করতেছেন। তাহলে দেখেন যেটা বলতেছিলাম,
আন্তর্জাতিক নিয়ে এইবার প্রবল সম্ভাবনা আছে, যেহেতু আমাদের দেশে একটি বড় রকম সম্মেলন হয়েছে। আপনারা জানেন বোধহয় কি সম্মেলন, বলেন তো কি সম্মেলন? আমাদের দেশে একটা বড় রকম সম্মেলন হয়েছে, বলেন এই সম্মেলনের নাম কি ছিল? এই সম্মেলনের নাম কি ছিল? যে সম্মেলনে বিশ্বের কয়টি দেশ এসেছিল অর্থনীতিতে কাজ করার জন্য, মানে অর্থনীতি নিয়ে সম্মেলন করার জন্য। সুতরাং এই সম্মেলনের নাম কেউ একজন বলেন নাই, কেউ বলেন নাই। এই সম্মেলনে আপনাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে ক্ষুদ্র ও বড় বড় দেশসমূহ বা তাদের চুক্তিসমূহ। এই যে তানভীর স্যার চলে আসছে, হাত মুখ ধোয়ারও দরকার নাই, উনি এসে সরাসরি আপনাদের সাথে এই যে হচ্ছে সাজেশনে চলে যাবে। কেমন আছেন আপনারা? একটা পেজে আমাদের ওই যে 26 তারিখে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ এর ওই যে দারিদ্র্য পল্লী বিমোচনের পরীক্ষা, এটা নিয়ে সাজেশন দিতে হবে। সেই সাজেশনে লিখিত পরীক্ষা আসবে, সেই লিখিত পরীক্ষায় কি কি পড়বে সেটা নিয়ে কথা হচ্ছিল। তাহলে তুমি একটু বাংলাদেশ আন্তর্জাতিক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তানভীর স্যার ক্লাসে আসে না, সুন্দর মানুষ। এই তোমরা তানভীর স্যারকে আজকে কমেন্টসে বলবা সে কেন ক্লাসে আসে না। সুন্দর মানুষ ক্লাসে কম থাকে, আর আমি অসুস্থ তারপরেও ক্লাস নেই। শোনেন, প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো না থাকলে অসুখ বিসুখও ভাল লাগে না, কথা বুঝছেন তো? এতটা অসুস্থ, এরপরে আবার অফলাইনের ক্লাস মিলেইয়া আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। চেহারা দেখছেন বিধ্বস্ত হয়ে গেছে। হ্যাঁ, তো চেহারা যদি ভালো না থাকে তাহলে দেহামুডা কি কন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, রিটেন পরীক্ষার জন্য আপনাদের কি কি পড়তে হবে তাই তো? প্রথমত বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য প্রথমত আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান। এরপরে আর একটা প্রশ্ন, হ্যাঁ পাচ্ছি, রেস্ট নেওয়ার সময় নাই। হ্যাঁ, এরপরে পড়তে হবে আপনাকে বিমস্টেক। হ্যাঁ, বিমস্টেক। কেউ কি বলতে পারবেন বিমস্টেকের পূর্ণরূপ কি? আসতে পারে বিমস্টেকের পূর্ণরূপ কি? লিখিত শর্ট কোশ্চেন আসে, আবার লিখিত 5 নম্বরের কোশ্চেনও আসে। হ্যাঁ, যেটা আপনারা গোল্লা ভরাট করছেন ওইটাই শর্ট কোশ্চেনে আসে। পার্থক্যটা হচ্ছে যে আগে যেটা গোল্লা ভরাট করতেন সেখানে 4টা অপশন দেওয়া থাকে, উত্তরটা দেওয়া থাকে, আপনাকে সিলেক্ট করতে হয়, আর এখানে শুধু ওই উত্তরটাই লিখতে হবে। এই হচ্ছে বিষয়। এরপরে রোহিঙ্গা। হ্যাঁ, রোহিঙ্গা সম্পর্কে পড়তে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রোহিঙ্গাদেরকে কি করা যাচ্ছে না, এখান থেকে তাদেরকে পাঠানো যাচ্ছে না। এর কারণটা কি কেউ কি বলতে পারবেন? রোহিঙ্গাদেরকে কেন তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা যাচ্ছে না, এর একটা কারণ কি বলেন তো আপনারা? স্যার, জুলাই গণ অভ্যুত্থানের একটা নোট দিলে ভালো হতো। ইনশাল্লাহ দিব। হ্যাঁ, নোট দিব, কিন্তু নোটটা রচনা আকারে হয়ে গেছে, ওখান থেকে আপনাকে শর্টকাটে লিখতে হবে। কথা কি ক্লিয়ার? নোটটা ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে স্যার, কবে ক্লাস নেবেন? ইনশাল্লাহ আগামীকালকে রাত্রে আপনাদের ক্লাস হবে। হ্যাঁ, রাত্র 8টা অথবা 9টায় জানিয়ে দেব গ্রুপে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে পড়তে হবে, কি যেন মনে করলাম, জুলাই গণ অভ্যুত্থান, বিমস্টেক, তারপরে রোহিঙ্গা, তারপরে হচ্ছে আজকের একটা রিপোর্ট আসলো, সেটা হচ্ছে গত 8 মাসে ডক্টর ইউনূসের অর্থনৈতিক অগ্রগতি। হ্যাঁ, এই বিষয়টা একটু দেখতে হবে। হ্যাঁ, অর্থনৈতিক অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি, অগ্রগতি, এটা সম্পর্কে একটু দেখতে হবে। ওকে ওকে, এরপরে
বিমস্টেক, রোহিঙ্গা। এরপরে বাংলাদেশ চীন সম্পর্ক, বিডি চীন সম্পর্ক বর্তমানে দহরম মহরম চলতেছে। আর এর সাথে সাথে বাংলাদেশ ইন্ডিয়া বাণিজ্য যুদ্ধ, মানে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক। এখনো বাণিজ্য যুদ্ধ অবশ্য শুরু হয়নি, ভারত বাণিজ্য যুদ্ধে এগোতে চাচ্ছে না। এখানে সম্পর্কটা, বর্তমান সম্পর্কটা এটা কম গুরুত্বপূর্ণ আমি মনে করি, তবে বাংলাদেশ চীন সম্পর্কটা এখন বর্তমানে গুরুত্বপূর্ণ। ওকে, সময় 2 দিন, আমি দিন 24 ঘন্টা না হয় 48 ঘন্টা দরকার। রুনা আপু, এর আগে আপনারা আমাকে একজন একটু নক করতেন, আমি 2-1টা আপনাদেরকে দিয়ে দিতাম। আমি তো সময়ও পাচ্ছি না, আমি ভাবছি আপনারা কি করবেন বা না করবেন, আমাকে একটু নক দিতেন, নক দিলেই হয়ে যেত। দেখেন, এই আমি ক্লাস নিয়ে আসছি সেই ময়মনসিংহ থেকে, ক্লাস নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলছি, হাঁপাচ্ছি। ইউনুস সূরা কি? ইউনুস সূরা এটা আবার কি? ইউনুস সূরা কে লিখছে? ইউনুস সূরা না, দোয়া ইউনুস। আর যারা লিখতে পারবেন না তারা দোয়া ইউনুস পড়তে পারেন, ঠিক আছে? ওকে, রোহিঙ্গা সম্পর্কে আপনাদেরকে কি পড়তে হবে আমি বলছি যে রোহিঙ্গাদেরকে কেন প্রত্যাবাসন করা যাচ্ছে না, কেউ একজন বলতে পারবেন? কেউ একজন বলতে পারবেন না? শোনেন, মিয়ানমারে বর্তমানে যে সরকার আছে সেটা কিন্তু আপনাদের সামরিক সরকার, সেনাবাহিনীর হাতে ক্ষমতা। এই সেনাবাহিনী বা সামরিক সরকারের বিরুদ্ধে মিয়ানমারে একটা জোট আন্দোলন করছে বা সংগ্রাম করছে, বিপ্লব করছে, যুদ্ধ করছে। এই জোটটা 3টে দলের সমন্বয়ে গঠিত, যার নাম হচ্ছে 3 ব্রাদারহুড। যার নাম কি বলেন তো? 3 ব্রাদারহুড। এই 3 ব্রাদারহুডের একটা দল হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি অর্থাৎ রোহিঙ্গারা যে আরাকান থেকে এসেছে সেই আরাকান আর্মি। আর আমাদের যে ওই রোহিঙ্গারা যেখানে থাকতো সেই আরাকানের দখল কিন্তু আরাকান আর্মি নিয়েছে। সুতরাং যদি একটা দেশ আর একটা দেশের সাথে সম্পর্ক করতে চায় তাহলে একটা অঞ্চল যার সাথে আছে তার সাথে সম্পর্ক নয়, বরং সরকারের সাথে সম্পর্ক করতে হয়। তো বিষয়টা হচ্ছে, মিয়ানমার হচ্ছে সামরিক জান্তা সরকারের দখলে রাষ্ট্র হিসেবে, আর রাষ্ট্রের একটা অংশ আরাকান আর্মির দখলে। সুতরাং আমরা যদি রোহিঙ্গাদেরকে আরাকানে প্রেরণ করতে চাই তাহলে তো সরকারের মাধ্যমেই আমাদেরকে প্রেরণ করতে হবে। সুতরাং সরকারের হাতে সেই জায়গাটা নাই, সেটা আরাকান আর্মি নিয়েছে। এখন ওই তাদের সাথে তো আমাদের সম্পর্কটা করা যাচ্ছে না, কথা বুঝছেন কিনা? এই জন্য কিন্তু আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ওকে, মিয়ানমার সরকার নিতে যাচ্ছে, শোনেন, মিয়ানমারের জান্তা সরকার নিতে যাচ্ছে, কিন্তু তারা বলতেছে আমরা নিয়ে রাখবো কোথায়? ওটা তো আরাকান আর্মির দখলে, কথা বুঝছেন? বসে বসে দোয়া ইউনুস পড়বেন, সামরিক সরকার। ওকে, তাহলে রোহিঙ্গা সম্পর্কে, রোহিঙ্গাদের ইতিহাস একটু আপনারা একটু ইয়া করবেন। ওকে, তো আমাদের মনে হয় ম্যাথের ক্লাস আছে না? আমিও শেষ করে দিব। ওকে, এই বিষয়গুলো বিমস্টেকের পূর্ণরূপ একজনকে লিখতে বলছিলাম। বিমস্টেক কত সালে প্রতিষ্ঠিত হয়, বিমস্টেকের পূর্ণরূপ কি, বর্তমানে সদস্য কয়টা আছে, এর সদর দপ্তর কোথায়, বিমস্টেকের সদর দপ্তর কোথায়, আর বিমস্টেকে ভারত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কত তারিখে বৈঠক হয়, এটাও কিন্তু শর্ট কোশ্চেনে আপনার আসতে পারে। ওকে, এই বিষয়গুলো একটু দেখে নেবেন এর জন্য। ওকে, আরেকটা, যুক্তরাষ্ট্র যে আমাদের উপরে কিছু একটা স্যাংশন দিয়েছিল, তার ক্ষেত্রে আমাদের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব কি হতে পারে, আবার ট্রানজিট কি, এটা আসতে পারে। ট্রানজিট কি, ট্রান্সশিপমেন্ট কি। তো ভারত বাংলাদেশের উপরে ট্রানজিট যখন বন্ধ করে দিল, তার প্রেক্ষিতে আমাদের কি হতে পারে, কি প্রভাব পড়তে পারে, এই বিষয়টা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। প্রাচ্য ইস্যু, আন্তর্জাতিকের জন্য মধ্যপ্রাচ্য ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্য ইস্যু, মধ্যপ্রাচ্য ইস্যুটা দেখবেন। মধ্যপ্রাচ্য ইস্যুটা আর হচ্ছে ইউএসএ এবং চীন বাণিজ্য যুদ্ধ। হ্যাঁ, বাণিজ্য যুদ্ধ, এই দুইটা দেখবেন, ইউএসএ এবং চীন বাণিজ্য যুদ্ধ। বিমস্টেকের সদর দপ্তর ঢাকা, এটা তো বুঝলাম, কিন্তু বিমস্টেকের পূর্ণরূপ কি কেউ কিন্তু লেখেন নাই। এই হচ্ছে আপনাদের লেখাপড়া, বিমস্টেকের পূর্ণরূপ কি। হ্যাঁ, এগুলো সাম্প্রতিক পত্রপত্রিকাগুলো দেখলেও আপনারা পারতেন, কিন্তু কেউ পারতেছেন না। তার মানে বোঝা যায় আপনারা খবর দেখেন না, খবর পড়েন না, খবর তৈরি করেন। হ্যাঁ, আপনারা হচ্ছেন ফাটাকেষ্ট নাকি? আপনারা হচ্ছেন ফাটাকেষ্ট। তো যাই হোক, এগুলো পড়তে হবে, এগুলো দেখতে হবে। হ্যাঁ, আমি পত্রপত্রিকা পড়ার জন্য সবসময় আপনাদেরকে বলি, বকাঝকাও করি, তো আপনারা তো কথা শুনবেন না। ওকে, তাহলে এই বিষয়গুলো একটু দেখবেন। তো ভালো থাকবেন, আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। এবং আগামীকালকের পেইড ব্যাচের সাথে আমার ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 8টা অথবা 9টায়, আমি যখন ফিরতে পারি। কালকের আমার ক্লাস আছে, ওইটা শেষ করে যখন আমি ফিরতে পারি তখন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, তো ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আমি মুক্তিযুদ্ধ তো শেষই হয়েছে, আপনাদের ইয়েতে সংবিধান শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।